সুপ্রভাত বন্ধুরা, আজ ৩রা আগস্ট রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট এবং ইসরায়েলি হামলার মাঝেই যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফ গাজা উপত্যকা সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হল অবরুদ্ধ এলাকায় ত্রাণ বিতরণের পরিস্থিতি সরেজমিনে দেখা এবং স্থানীয়দের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা শোনা। মার্কিন এই পদক্ষেপকে মানবিক উদ্যোগ হিসেবে দেখা হলেও ইসরায়েলি সামরিক অভিযান ও আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এটি বিশেষ গুরুত্ব পায় না। বিশ্ববাসী জানে এই যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকার প্রত্যক্ষ মদতে। শুক্রবার গাজার খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাবেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্য ইতালির তাসকান অঞ্চলের ২৭ জনের বেশি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যা এবং ইচ্ছাকৃতভাবে অনাহারের প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছেন। আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে তাদের অনশন শুরু করেছেন। টাস্কানি জুড়ে ৪০টিরও বেশি হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে কাজের বিরতির সময় দুপুরের খাবার এড়িয়ে গিয়ে পালাক্রমে তারা অনশন পালন করেন। গাজার বেসামরিক নাগরিকদের সাথে সংহতি প্রকাশ করে তারা এই অনশনে যোগ দিয়েছেন। চিকিৎসা কর্মীরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা গাজার পরিস্থিতিকে নিয়মতান্ত্রিক গণহত্যা বলেও দাবি করেছেন। ফ্রান্স এবং ব্রিটেনের পর এবার প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে এই স্বীকৃতি দেওয়া হতে পারে। এই নিয়ে বিগত কয়েকদিনে উন্নত ৭ দেশের জোট G7-এর ৩ সদস্য প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার কথা জানালো। ইরানের সঙ্গে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ৬টি ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন প্রশাসনের মতে এই সংস্থাগুলি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বিশ্বের ২০টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে ৬টি ভারতীয় কোম্পানি রয়েছে। ইউক্রেনের সিভোয়াটোসিনাস্কি জেলার বৃহস্পতিবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। ইউক্রেন প্রশাসন সূত্রের খবর, তার মধ্যে বেশ কয়েকটি শিশুও আছে। জখম হয়েছে অন্তত ১৬০ জন। শুক্রবার সকালে জাপোরিজিয়া রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। আসছি দেশের খবরে। আমাদের শুল্ক ধাক্কায় ভীত ভারত রাশিয়া থেকে তেল কিনছে না, দাবি জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে দুই পরস্পর বিরোধী বক্তব্য উঠে এলো দিনভর। একদিকে গত সপ্তাহ থেকেই ভারতের একাধিক তেল শোধনকারী সংস্থা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই খবরের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ভালো পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা লক্ষ্য রাখছি কি ঘটছে। অন্যদিকে ভারত সরকারের বিদেশ মন্ত্রক সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনো সংবাদ তাদের জানা নেই। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের দাবিকে হাতিয়ার করে বিরোধী জোট ইতিমধ্যেই মোদী সরকারকে কটাক্ষ করে অভিযোগ করছে, মোদীর বিকশিত ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করেছে। বিহারের নতুন ভোটার তালিকা নিয়ে বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আমারই নাম তো নেই ভোটার তালিকায়, আমি কি করে ভোটে লড়ব। তার এই দাবির সঙ্গে সঙ্গে বিহার তো বটেই, গোটা দেশে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। শুরু হয়েছে তীব্র সমালোচনা, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে এরকম কোনো খবর তাদের কাছে নেই। ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তির হার উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। হায়দ্রাবাদের একাধিক শিক্ষা পরামর্শদাতা জানিয়েছেন, গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৭০% পর্যন্ত কমে গেছে। বিশেষজ্ঞদের মতে মূল সমস্যা হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট স্থগিত রাখা এবং আমেরিকা দূতাবাসের কর্তৃক ভিসা প্রত্যাখ্যানের হার হঠাৎ বেড়ে যাওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি তথা জেডিএস দলের প্রাক্তন এমপি প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন সাজা দিল আদালত। ধর্ষণ ও শ্লীলতাহানি সহ একাধিক অপরাধে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ভাইপো রেভান্নাকে। বাড়ির পরিচারিকাকে ধর্ষণের মামলায় শুক্রবার দোষী সাব্যস্ত হন জনতা দল সেকুলারের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরিকে সেরা পরিচালনা ও চিত্রগ্রহণের পুরস্কার দেওয়ার তীব্র আপত্তি তুললেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এই সিদ্ধান্তকে কেরালার প্রতি চূড়ান্ত অপমান বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, এই পুরস্কার আসলে মিথ্যা প্রচারের স্বীকৃতি, যা কেরলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। মোদির গুজরাট আবাস শিরোনামে বিজেপি শাসিত গুজরাটের আমেদাবাদে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আমেদাবাদ পুলিশের তরফ থেকে একটি পোস্টারে মেয়েদের রাত বিরেতে ঘোরাফেরা, পুরুষ বন্ধুর সঙ্গে নির্জন স্থানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এর ফলে মেয়েরা ধর্ষণ এবং গণধর্ষণের শিকার হতে পারেন বলে সাবধান করা হয়েছে। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হতেই পুলিশ দ্রুততার সাথে পোস্টারগুলি খুলে ফেলার কাজ শুরু করেছে। আরও বিপাকে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৩,০০০ কোটি টাকার দেনার মামলায় লুকআউট সার্কুলার জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ইডিকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মঙ্গলবার অনিল আম্বানির হাজিরা দেওয়ার কথা ছিল, তারপরে এই পদক্ষেপ নিয়েছে ইডি। প্রসঙ্গত, অনিল আম্বানির বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্ত চালাচ্ছে ইডি। এখন রাজ্যের খবর। শনিবার বেলার দিকে বন্ডেল গেটের দেজ মেডিকেলের কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে দমকলের 7টি ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। দীর্ঘ সময় পর্যন্ত আগুনের উৎসস্থলে দমকল বাহিনী পৌঁছতে পারেনি। ঘটনাটি যখন ঘটে তখন কারখানায় কাজ করছিলেন কর্মীরা। আতঙ্কে তারা বাইরে বেরিয়ে চলে আসেন। এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। কারখানায় বিভিন্ন রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অনুমান দমকলের। মুর্শিদাবাদের লালগোলায় ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। প্রায় 3.5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হলেও এখনও কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। বিএসএফ সূত্রে খবর, কয়েকজনকে সন্দেহজনকভাবে কাঁটাতারের আশেপাশে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত এক মহিলা জওয়ান তাদের আটকানোর চেষ্টা করেন। সেই সময় পাচারকারীরা পালিয়ে গিয়েছিল। ওই জায়গায় তল্লাশি চালিয়ে মেথাক্যালন, ব্রুসিন, এনহাইড্রেস এবং কোডিন উদ্ধার করা হয়। শনিবার বাড়িতে জমা জলে পড়ে মৃত্যু হলো 5 মাসের শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিরাটি দেবীনগর এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। কয়েকদিন ধরে প্রায় কোমর পর্যন্ত জলে গোটা এলাকা জলমগ্ন। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন ঘটনার পর প্রথমে উত্তর দমদম পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে, পরে কলকাতায় বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। শিশু কন্যাটি বাবা নিমতা থানার সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। দেহটি ময়না তদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌর প্রতিনিধিকে বারবার বলা সত্ত্বেও এলাকার খাল সংস্কার, ড্রেন পরিষ্কার করা হয় না নিয়মিত, যার জেরে অল্প বৃষ্টিতেই এলাকায় জল জমে যায় আর সেই জল নামতে অনেক দিন সময় নেয়। সিউড়ি তিলপাড়া জলাধারে মিহিরলাল সেতুতে ফাটল, ফলে যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ তিলপাড়া সেতুতে। এর জেরে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। জেলা প্রশাসনিক আধিকারিকেরা জানান, উত্তরবঙ্গগামী গাড়িগুলি সাঁইথিয়া সিউড়ি হয়ে ঘুরে যাবে। আবার উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলিও সাঁইথিয়া হয়ে যাতায়াত করবে। কবে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে তা প্রশাসন এখনও জানায়নি। 73 বছরের পুরনো মিহিরলাল তিলপাড়া জলাধারে গত বছরই ফাটল দেখা দিয়েছিল। গত বছরে অতিবৃষ্টির জেরে জলের গতি আটকানোর জন্য পিলার করা হয়েছিল। পিলারের তলায় বার্লি সরে গিয়ে সেগুলি দুর্বল হয়ে পড়েছে। অবৈধ বালি তোলার কারণে এই ফাটল বলে অভিমত সাধারণের। শেষে খেলার খবর। মাত্র 22 বছর বয়সেই প্রয়াত হলেন বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তরুণ ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকায়। তার বাড়ি জাম্বুনিতে। প্রতিদিনের রুটিন মতো জিমে গিয়ে শরীরচর্চা করতে গিয়ে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে চর্চা অব্যাহত। জেলা থেকেই শুরু হয়েছিল তার ক্রিকেটীয় সফর। 2018-19 মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-16 ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন প্রিয়জিৎ। উদীয়মান ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। ওয়ার্ল্ড টেবিল টেনিস কন্টেন্ডারের ফাইনালে প্রবেশ করলেন ভারতের মানুষ শাহ। ব্রাজিলের ইভেন্ট ফোজ ডু ইগাসুতে মিক্সড এবং মেন্স ডাবলসের ফাইনালে উঠলেন মানুষ শাহ তার সঙ্গী মানব ঠাক্করকে নিয়ে সেমিফাইনালে হারালেন চাইনিজ তাইপের জুটি হুয়াং ইয়ান চেং এবং কুও গুয়ান হংকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।